তো তোমরা হচ্ছে এই ভিডিওটা সবাই দেখো, আর্টস কমার্স সায়েন্স যাদের ইংলিশে থাকবে সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেন সলিউশন মানে হচ্ছে শুধুমাত্র তোমার ইউনিটের কাজ চলছে না, এটা হচ্ছে কিন্তু তোমার একটা কি বলবো, তোমার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে তোমার একটা রিভিশন হয়ে যাচ্ছে, এবং তোমার হচ্ছে অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, কারণ গ্রামার তো তোমার একদিন দুই দিনের বিষয় না, কারোর জন্য আলাদা না, গ্রামার সবারই সেম। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা ক্লাসগুলো করো, চাই যে এ ইউনিট আসো, বি ইউনিট আসো, সি ইউনিট আসো, যারা ইংরেজি দাগাবে তার মানে সবাইকে এই ক্লাসটা করতে হবে। সো এখন আসো যে আমাদের যে ১ নাম্বার যে কোশ্চেন এসেছিল সেটা কি? সেটা বলেছে যে দ্য ফ্লাড ওয়াটার ড্যাশ এগ্রিকালচার ফিল্ডস। এখন এই যে বলছে যে ফ্লাড ওয়াটার মানে কি? বন্যার পানি কি করছে? ড্যাশ এগ্রিকালচারাল ফিল্ডস। তো আমি এগুলো একটু করে দেই। ওকে, জাস্ট আমি অ্যান্সারগুলো মুছে দিয়েছি কারণ যাতে তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারো। তোমাদের হচ্ছে যাতে এই পড়ার সাথে সাথে প্র্যাকটিসটা হয়ে যায়। সেখানে বলছে যে ফ্লাড ওয়াটার ড্যাশ এগ্রিকালচার ফিল্ডস। এই যে এগ্রিকালচার ফিল্ড, কৃষি জমিকে কি করেছে? যে বন্যার পানি কৃষি জমিকে কি করেছে? কৃষি জমিকে হচ্ছে প্লাবিত করেছে। তো এইখানে হচ্ছে তোমাকে একটা ওয়ার্ড নিতে হবে যেটা অর্থ হচ্ছে প্লাবিত করা। তো তোমরা জানো ড্রয়েন্ট, ইভাপোয়েশন মানে বাষ্পীভবন, স্যাঙ্ক মানে কি কোনো কিছু ডুবে যাওয়া, আর কি প্লাবিত করার ইংলিশটা কি আছে এখানে? সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ হচ্ছে ইনুনডেটেড এর মানে কি প্লাবিত করা। তার মানে কি বন্যার পানি এগ্রিকালচার ফিল্ডটাকে কি করেছে? প্লাবিত করেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এরপর ২২ নাম্বারটা দেখো যে মাই ফ্রেন্ডস ফাদার ডাইড অফ এ রেয়ার ড্যাশ। যে আমার বন্ধুর বাবা মারা গিয়েছিল একটা রেয়ার ড্যাশের কারণে। রেয়ার ড্যাশের কারণে। ড্রাগ মানে কি? ড্রাগ মানে কি ওষুধের কারণে, রেয়ার ওষুধের কারণে, নাকি আনকেজ নামে কিছু নাই, তারপর হচ্ছে ট্রিটমেন্ট। রেয়ার হচ্ছে ট্রিটমেন্টের অভাবে, নাকি রিয়ার ডিজেস মানে কি একটা রেয়ার একটা রোগের কারণে, হ্যাঁ, যে রোগটা সচরাচর হয় না, এই কারণে হচ্ছে তোমার হচ্ছে কি পাই নাই, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে মেডিসিন পাইনি। সেই ক্ষেত্রে কি হবে? রিয়ার ডিজেস। এরপর হচ্ছে ২৩ নম্বরে কি বলা আছে যে দ্য ইয়ং ম্যান ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। তাহলে ইয়ং ম্যানকে হচ্ছে ওয়াজ রিওয়ার্ডেড মানে কি? রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা হয়েছিল ফর হিজ ড্যাশ বিহেভিয়ার, তার ড্যাশ বিহেভিয়ারের জন্য। আমি কি বলবো? টলারেবল সহনীয় বিহেভিয়ারের জন্য, ইমপ্লয়েড অভদ্র ব্যবহারের জন্য, ইরেসপন্সিবল মানে ইরেসপন্সিবল মানে হচ্ছে তোমার আহ, কি বলবো, যে অদায়ী ব্যবহারের জন্য, নাকি গুড ভালো ব্যবহারের জন্য? অবশ্যই গুড, ভালো ব্যবহারের জন্য হচ্ছে ইয়ং ম্যানকে কি করা হয়েছিল? রিওয়ার্ডেড করা হয়েছিল। ২৪ নম্বর দেখো কি বলছে, দ্য ওয়ার্কার ইউজড ড্যাশ টু প্যাচ আপ দ্য হোল ইন দ্য ওয়াল। তাহলে এইখানে কি বলছে? ওয়ার্কাররা কি ইউজ করে? স্যান্ড ইউজ করে। এই যে একটা গর্তকে হচ্ছে তোমার কি ওয়ালের সাথে জয়েন দিতে, একটা গর্তকে যদি ওয়ালের সাথে জয়েন দিতে হয় তাহলে সেখানে তারা কি ব্যবহার করবে? জয়েন দেওয়ার কাজ কে করে? স্যান্ড করে, বালি করে, সয়েল করে, মাটি, নাকি গ্যাস, নাকি হচ্ছে সিমেন্ট? আমরা জানি জয়েন্টের কাজটা কে করতে পারে, মানে আঠালো বিষয়টা কোনটা এখান থেকে? অবশ্যই সিমেন্ট। তার মানে এখানে কি হবে আমাদের? সিমেন্ট। ২৫ নাম্বার দেখো যে হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। সে ইংরেজিতে কথা বলে কিভাবে? এই যে আমাদের কথা আছে কি, যে আমরা জানি যে কোথায়, কখন, কিভাবে, এগুলো কি একটা অ্যাডভার্ব নিতে হয়। সো এখন কি বলছে? সে ইংরেজিতে কথা বলে কিভাবে? তাহলে কি ফ্লুয়েন্টলি, আমাদের অ্যাডভার্ব নিতে হবে, তাহলে ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব। ওকে। সো এরপরে চলে আসা হচ্ছে আমাদের ২৬ নম্বর। তো ২৬ নম্বরে এখানে কি আছে যে দ্য ট্রেন ইজ ভেরি স্লো। ট্রেনটা হচ্ছে খুবই স্লো। ইট ট্রাভেলস ড্যাশ 10 মাইলস অ্যান আওয়ার। তাহলে এটা কি? এটা হচ্ছে ১ ঘন্টায় ১০ মাইল ভ্রমণ করতে পারে। তো এই যে আমাদের যে ইয়ে আছে, ট্রাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, একটা ট্রাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অ্যাট বসে, ট্রাভেল অ্যাট। তো আমাদের এই ক্ষেত্রে কি হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। তারপর দেখো ২৭ নম্বর কি আছে যে আই রিমাইন্ডেড মাই মাদার। আমি আমার আম্মুকে স্মরণ করিয়ে দিয়েছিলাম ড্যাশ হার প্রমিস, তার প্রমিস সম্পর্কে, হ্যাঁ, তার প্রমিস বিষয়ে আমি আমার আম্মুকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। এই যে কোনো কিছু সম্পর্কে, কোনো কিছু বিষয়ে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি আনি? অ্যাবাউট আনি। তো এখানে তো অ্যাবাউট নাই আমাদের, সেক্ষেত্রে এইরকম আরেকটা জিনিস অর্থ দেয়, সেটা হচ্ছে কি অফ। তো এই জন্য আমাদের কি হবে? এখানে অফ অর্থ হবে, হ্যাঁ। ওকে। ২৮ নাম্বার দেখো যে আই অ্যাম ওরিড ড্যাশ দ্য এক্সাম। এই যে ওরিড এর পরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এটা মুখস্থ করতে হবে। অরিড এর পর হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। অরিড অ্যাবাউট মানে কি? দুশ্চিন্তাগ্রস্ত থাকা। আই অ্যাম ওরিড অ্যাবাউট দ্য এক্সাম, আমি এক্সাম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। তাহলে আমাদের কি হবে? বি নাম্বারটা অ্যান্সার হবে। ২৯ নাম্বার দেখো যা রাশিয়া ইউক্রেন ওয়ার ইজ পসিং পসিং ড্যাশ ওয়েট প্রাইস। ওয়েট মানে কি? গমের মূল্য বাড়িয়ে দিচ্ছে, তাই না? ইন দ্য গ্লোবাল মার্কেট। তাহলে বিশ্ব মার্কেটে কি গমের মূল্য বাড়িয়ে দিচ্ছে? কিসে? রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধটা সেটা।
সো এইখানে হচ্ছে বাড়ানোর অর্থ কি? আমরা জানি কি ডাউন মানে কি কমানো, আপ মানে কি বাড়ানো। তার মানে এখানে কি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি আমরা আপ পেয়ে যাচ্ছি। তাহলে পশিং আপ মানে কি বাড়িয়ে দিচ্ছে, পশিং আপ মানে বাড়ানো। ওকে। তারপর দেখো 30 নম্বরে he was acquitted dash the charge of theft। এই যে acquitted এর পরে একটা appropriate preposition বসে। হ্যাঁ, acquitted এর পরে কি বসে? একটা appropriate preposition বসে। সো এখানে কি হবে? এখানে সম্ভবত অফ হবে। হ্যাঁ, অফ হবে। তাহলে এটা কি হবে? অফ হবে। কেন হবে? কারণ অ্যাকিউটেড অফ মানে হচ্ছে কোনো অভিযোগ থেকে হচ্ছে খালাস দেওয়া বা কোনো অভিযোগ থেকে হচ্ছে মুক্তি দেওয়া। তাহলে কি সে হচ্ছে চোরের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তাকে চোরের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল। চার্জ মানে অভিযোগ, থিপ মানে চোর। ওকে, তার মানে অফ হবে এখানে। এরপরে 31 নাম্বারটা দেখো যে 31 নাম্বারটা কি আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক। আর এই ক্ষেত্রে হচ্ছে সব ক্ষেত্রে এরকম একটা কোশ্চেন কিন্তু অনেক জায়গায় এসেছে, অনেক জায়গায়, যে হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু আমরা কি জানি হ্যাভ এর পর কি বসে? হ্যাভ এর পর হচ্ছে ভি থ্রি বসে। হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি থাকে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস এর পর কি থাকে? ভি থ্রি থাকে। সো সেক্ষেত্রে আমরা কেটে দিতে পারি। দেখো আর এর পরে কিন্তু এই যে ভি থ্রি এটা হয় না, কারণ তুমি কি কখনো গিয়েছো অর্থে ওই যে ফলাফল ঘটে যাবে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তো হ্যাভ ইউ এভার বিইং, বিহীন তো হয় না, হ্যাভ এর পর কখনো বিইং হয় না। সো এগুলো কাটা, আমাদের এ নাম্বার দেখো হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, এরকম মুখস্থ রাখবা। হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী, হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, হ্যাভ ইউ এভার বিন টু চিটাগং, এরকম। সো হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, তো আমাদের এই নাম্বারটা অ্যান্সার। এরপরে আসো যে আমাদের হচ্ছে 32 নম্বর। 34 নম্বর কি বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা সঠিক। দেখো অনেক বড় বড় চারটা বাক্য দেওয়া আছে, কিন্তু এই চারটা বাক্য কিন্তু একেবারে সহজ। তোমরা যারা ভিডিওগুলো করেছো বা আমাদের ক্লাসগুলো করো নিয়মিত, তারা কিন্তু জানো আমি কিন্তু এটা তোমাদেরকে শিখিয়েছিলাম যে এমবেডেড কোশ্চেন। হ্যাঁ, এমবেডেড কোশ্চেন বিষয়টা কি? যদি কোনো সেন্টেন্সের মাঝে ক্লজ মার্কার চলে আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝে ক্লজ মার্কার চলে আসে, তখন তারপরে কি হবে? তারপরে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব হবে, তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন হবে। ঠিক আছে? তাহলে যদি কখনো আমাদের সেন্টেন্সের মাঝে ক্লজ মার্কার চলে আসে, এখন দেখো এই যে সেন্টেন্সের মাঝে ক্লজ মার্কার আসছে, যে হোয়েন একটা ক্লজ মার্কার, এই যে হোয়েন ক্লজ মার্কার চলে আসছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? এরপর একটা সাবজেক্ট লাগবে। তো এখানে আমাদের সাবজেক্ট নাই, ভার্ব আছে, সো এক্ষেত্রে এ কাটা। এটা হচ্ছে একটা তারপরে কি লাগবে? এখানে সাবজেক্ট আছে, দেখো এই যে দ্য প্লেন সাবজেক্ট আছে, কিন্তু ভার্ব নাই। দেখছো এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট এর সম্পর্কে হয়তো বা জানো তোমরা, কারণ আমি আমাদের ভিডিওর পুরো একবারে আমাদের যদি ফ্রি ক্লাস প্লেলিস্ট আছে ওইখানে গেলে একবার প্রথম ক্লাসে আমি তোমাকে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে অনেক ভালোভাবে বুঝিয়েছি। সো লিভিংটা কি একটা নন ফাইনাইট ভার্ব, এই কারণে কাটা। সো এরপরে দেখো যে আমাদের কি লাগবে? হোয়েন এর পরে তো একটা সাবজেক্ট লাগবে, তো এইখানেও ভার্ব আছে, তো এখানে আমাদের সাবজেক্ট নেই, এই কারণে কাটা। তো আমাদের ডি নাম্বারটা বেঁচে আছে, ডি নাম্বারই আনসার। এখন তুমি মিলাও, এই যে ক্লজ মার্কার, তারপর একটা সাবজেক্ট লাগবে, এই যে সাবজেক্ট আছে, তারপর একটা ফাইনাইট ভার্ব লাগবে, এই যে ইজ লিভিং ফাইনাইট ভার্ব আছে। সো আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো 33 নাম্বার, যে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোনটা হচ্ছে সঠিক শব্দ। এখানে কি অ্যাসিস্ট্যান্স, যে অ্যাসিস্ট্যান্স মানে কি সহায়তা, সহায়তা। হ্যাঁ, তো এই অ্যাসিস্ট্যান্ট বানান কোনটা সঠিক আছে? অ্যাসিস্ট্যান্স, তোমার প্রথম কাজ কি হচ্ছে? তোমার প্রথম কাজ যখন তুমি একটা বানান শুদ্ধিকরণ করবে, তোমার প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে কিংবা এই ওয়ার্ডের দিকে না তাকিয়ে তুমি হচ্ছে তোমার খাতায় লিখবে অ্যাসিস্ট্যান্ট বানান, ASSIS অ্যাসিস্ট TNC অ্যাসিস্ট্যান্ট, এটা বানান লিখবে। বানান লেখার পর দেখবা যে চারটে অপশনের সাথে কোনটা সঠিক হয়। তো আমার কোনটা হচ্ছে? আমার হচ্ছে এই যে এটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে, দেখো আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে, দেখবা এই দেখো আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে তুমি হাত তোমার মিস করবে না, তুমি এই চারটা ওয়ার্ডের দিকে তাকালে তোমার মস্তিষ্ক হচ্ছে চারটা জিনিস ভাববে। কিন্তু তুমি যদি এটা খাতায় লিখে ফেলো, তাহলে তুমি দেখবা যে খুব সঠিকভাবে এটার অ্যান্সার করে আসতে পারছো। এই ট্রিক্সটা কিন্তু খুব ভালো মতো তোমরা ইউজ করতে পারবে। সো এরপরে 34 নাম্বার কি বলছে? যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে কি ভাই? পুরুষবাচক জেন্ডার কোনটা? পুরুষ। হ্যাঁ, ফিমেল মানে কি মহিলা, আর ম্যাসকুলিন মানে কি পুরুষ। তো এখানে পুরুষবাচক জেন্ডার কোনটা? পুরুষ বা ছেলেবাচক জেন্ডার কোনটা? তো হেন মানে কি? হেন মানে মুরগি। মুরগি কি ভাই? মুরগি তো একটা মেয়ে, পুরুষ, নারী। কাউ মানে কি? কাউ মানে হচ্ছে গরু। গরু কিন্তু দ্বারা কিন্তু ওই ফেমেইন বোঝায়। হ্যাঁ, দেন হচ্ছে ডাক মানে কি? ডাক মানে হচ্ছে পাতিহাঁস। পাতিহাঁস কিন্তু মহিলা, যে ডিম পারে পাতিহাঁস। হ্যাঁ, ডিম পারে কারা? মহিলা হাঁস। তার মানে হচ্ছে এটাও তোমার হচ্ছে ফেমিন জেন্ডার। তার মানে বুল মানে কি? বুল মানে ষাঁড়। ষাঁড় মানে কি? ষাঁড় মানে হচ্ছে ছেলে গরু। তার মানে কি হচ্ছে এই যে বুল। ওকে। 35 নাম্বার দেখো, যে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যে আর একটা স্পেলড ওয়ার্ড চলে আসে, বানানটা কি? রিসিপ্ট। এই রিসিপ্ট বানানটা তুমি লিখে ফেলো ভাই, RECEIPT রিসিপ্ট, RECEIPT রিসিপ্ট, RECEIPT রিসিপ্ট, এ নাম্বারটা অ্যান্সার। দেখো এ নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। তুমি এটা লিখে ফেলবা, লিখে ফেলার সাথে সাথে পরে হচ্ছে তুমি মিলাবা, দেখবা যে চারটা অপশনের সাথে তোমার মিলে যাচ্ছে। তো আমাদের এটা ক্যান্সার কি হলো? রিসিপ্ট, এ নাম্বারটা।
এখন চলে আসো 36 নাম্বার। 36 নাম্বার কি আছে যে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিসেন্টমেন্ট? রিসেন্টমেন্ট, এই রিসেন্টমেন্টের সমার্থক শব্দ কোনটা? আচ্ছা, এটা তোমার মনে রাখতে পারে কিভাবে? রিসেন্টমেন্ট অর্থ কি? এটা তুমি কিভাবে মনে রাখবা? দেখো, কোনো কিছু যদি তোমাকে রিসেন্ট করতে হয়, ধরো তুমি তোমার বন্ধুকে একটা বই পাঠিয়েছো, তোমার বন্ধু বলতে, দোস্ত আমি তোমার বইটা পাই নাই, তুই আমাকে আবার সেন্ড কর। হ্যাঁ, অথবা তুমি তোমার বন্ধুকে টাকা পাঠিয়েছো, তোমার বন্ধু একটু পর বললো, ভাই আমি টাকাটা আসে নাই, তুই একটু আবার একটু সেন্ড কর, একটু দেখ কি হয়। তাহলে রিসেন্টমেন্ট, তুমি পুনরায় যখন সেন্ড করতে যাবে তখন কি হবে? বিরক্তি চলে আসবে, রাগ হবে, তাই না? বিরক্তি ভাব চলে আসবে। তাহলে রিসেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তি, হ্যাঁ বিরক্তি। রিসেন্ট মানে হচ্ছে বিরক্তি। অ্যাঙ্গার মানে রাগ, ফিয়ার মানে ভয়, প্যানিক মানে আতঙ্ক, ইন্ডিগনেশন মানে কি? বিরক্তি। ইন্ডিগনেশন মানে কি? বিরক্তি। তো এই ক্ষেত্রে আমাদের সিনেমার অ্যান্সার। 37 নাম্বার দেখো, 37 নাম্বার কি বলছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনসেল? এই কনসেল মানে কি? কনসেল, কনসেল। আচ্ছা, সেল তো চেনে, সেল মানে কি? সেল মানে হচ্ছে জেলখানা। তার জেলখানাকে কি করা হয়? কয়েদিকে আটকে রাখা হয় যাতে বের হতে না পারে। তার মানে কি? কনসেল মানে কি? কনসেল মানে হচ্ছে কোনো কিছু গোপন করা, হ্যাঁ গোপন করা, গোপন করা। কনসেল মানে কোনো কিছু গোপন করা বা গোপন রাখা। কোনো কিছু গোপন রাখা বা গোপন করাকে কি বলা হয়? কনসেল বলা হয়। তাহলে অ্যান্টোনিম, বিপরীত শব্দ চাইছে, বিপরীত শব্দ কি? প্রকাশ করে দেওয়া হবে। তাহলে কি হাইড মানে গোপন করা হবে না? স্টিল মানে কি? স্টিল মানে চুরি করা হবে না? এলিমিনেট মানে কি? নির্মূল করা হবে না? রিভেল মানে কি? রিভেল মানে প্রকাশ করা, কোনো কিছু রিভেল করে দেওয়া মানে কি? প্রকাশ করা। তারপর আমাদের সি নাম্বারটা অ্যান্সার। 38 নাম্বার দেখো কি বলছে যে এ বাস্কেট অফ আপেলস ড্যাশ বিন সোল্ড। এ বাস্কেট অফ আপেলস ড্যাশ বিন সোল্ড। আচ্ছা, আমাদের আমাদের হচ্ছে ভি থ্রি, ভি থ্রি কার পূর্বে বসে ভাই? ভি থ্রি কার পূর্বে বসে? অবশ্যই হ্যাভ অথবা হ্যাজের পর ভি থ্রি বসে। হ্যাভ অথবা হ্যাজের পর কি বসে? ভি থ্রি বসে। তো এখান থেকে হয় আমাদের হ্যাভ হবে আর নয় আমাদের হ্যাজ হবে। এগুলো তো কাটা, ঠিক আছে, এগুলো কাটা। এখন কথা হচ্ছে আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে সাবজেক্ট কোনটা? প্রিপজিশনের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট। এ বাস্কেট, এই বাস্কেট হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। এই বাস্কেট কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। আর সিঙ্গুলার হইলে কি হবে? আমাদের হ্যাভ হয় না হ্যাজ হয়? অবশ্যই হ্যাজ হয়। সেক্ষেত্রে আমাদের কি হবে? হ্যাজ। তাহলে এ বাস্কেট অফ আপেলস হ্যাজ বিন সোল্ড। এ বাস্কেট অফ আপেলস হ্যাজ বিন সোল্ড। অর্থাৎ এক বক্স আপেল বিক্রি করা হয়েছিল, এক ঝুড়ি আপেল বিক্রি করা হয়েছে। ওকে, 39 নাম্বার দেখো যে আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। আমি জানি না কে চেয়ারটি ভেঙেছিল। আমি জানি না কে চেয়ারটি ভেঙেছিল। যে আমি জানি না এটা বর্তমানে বললাম, কিন্তু কে চেয়ারটি ভেঙেছিল এটা তো অতীতে ঘটছে, তাই না? আমি বাংলায় কি বলছি? আমি জানি না কে চেয়ারটি ভেঙেছিল। তাহলে কে চেয়ারটি ভেঙেছিল, ভাঙ্গার কাজটা অতীতে হয়েছে, তার মানে আমার ভার্বটা কি লাগবে? ভার্বটা লাগবে অতীতের ভার্ব লাগবে। সো অতীতের ভার্ব এখানে কোনটা আছে? এটা আছে প্রেজেন্টের ভার্ব, এটা আছে প্রেজেন্টের, এটা আছে তো নন ফাইনাইট ভার্ব, তাহলে বি নাম্বারটা ব্রোক। 40 নাম্বার দেখো, এবং এটাই সর্বশেষ যে আওয়ার টিচার ড্যাশ এ লেকচার অন ইনফ্লেশন স্টাডি। অর্থাৎ গতদিন আমাদের শিক্ষক ইনফ্লেশন সম্পর্কে হচ্ছে লেকচার, বক্তৃতা বা পড়াচ্ছিল। সো এখন এই যে কি মানে স্টাডে থাকলে সেটা কি হয়? কোনো সেন্টেন্সে যদি স্টাডে থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে আমাদের ভার্বটা কি হবে? ভি টু হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব কি হয়? ভি টু তে হয়। সো এটা নন ফাইনাইট ভার্ব হবে না, এটা হচ্ছে ভি ওয়ান হবে না, এটাও ভি ওয়ান হবে না। তারপরে ডি নাম্বারটা অ্যান্সার। আমাদের ডি নাম্বার টু অ্যান্সার। আওয়ার টিচার গেভ এ লেকচার অন ইনফ্লেশন স্টাডি। ওকে, সো মোটামুটি হচ্ছে এই ছিল তোমাদের যে 21-22 সেশনে যে কোশ্চেন ব্যাংকটা ছিল ইংরেজি অংশটুকু। আমরা এটা নিয়ে আরো তোমাদের মাঝে ক্লাস নিয়ে আসবো, এবং তোমাদের যে জাতীয় বিশ্ব তোমাদের হচ্ছে সরি 7 কলেজ বা তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা আছে আমি তোমাদেরকে সেটা ফ্রিতেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমরা যদি আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারো। আমাদের হচ্ছে 40টা রুলস, টপ 40টা রুলসের একটা কোর্স আছে, যেটার ফি মাত্র হচ্ছে 350 টাকা। এই 350 টাকা দিয়ে তুমি ওরা হচ্ছে আমাদের যে টপ 40 রুলস, এবং এখানে একটা শীট পাবা। এই শীটের উপর হচ্ছে 2.5 ঘন্টার একটা তুমি ম্যারাথন ক্লাস পাবা। প্লাস যত ধরনের মেমোরাইজিং টপিকস গুলো আছে সবগুলো মেমোরাইজিং টপিকস এর শীটগুলো তুমি পেয়ে যাবা এই 350 টাকার এই কোর্সের মধ্যেই। সো কেউ যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, একটু ডেমো দেখো, ডেমো দেখে যদি ভালো লাগে তাহলে তুমি আমাদের কোর্সে চলে আসতে পারো। সো ভালো থেকো, চ্যানেলের সাথে থেকো, সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।